শুরুতে ভয়াবহ বন্যায় নেপালে মানবিক বিপর্যয়ের খবর। হরপ্পা বানে নেপালে প্রাণহানি বেড়ে 160 জনে উন্নীত হয়েছে। নিখোঁজ 4 শতাধিক মানুষ, যার মধ্যে 3 শতাধিক বিদেশ নাগরিক। বানের তোড়ে ধ্বংস হয়ে গেছে সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত, আর $5 লাখ জরুরি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন অনন্য সাদিক। নেপালের রাসোয়া জেলার ভোতেকোশি নদী ঘিরে বুধবার সকালে হঠাৎ নেমে আসে ভয়াবহ ঢল। মুহূর্তের মধ্যে কাদা, পাথর, বরফ ও পানির স্রোত ভাসিয়ে নেয় বসতি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসোয়া, নোয়াকোটা ও ধাদিংস সহ সীমান্তবর্তী এলাকা। নেপালের বিভিন্ন স্থানে অন্তত 19টি সেতু এবং প্রায় 40 কিলোমিটার সড়ক স্রোতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, বাজার, সীমান্ত অবকাঠামো ও একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। ভোতেকোশি নদীর বন্যায় দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 10% ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। সর্বশেষ হিসেবে নেপালের দিকে 1.5 শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অন্তত 75 জন। চীনের তিব্বত অংশেও আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসেবে কিছুটা পার্থক্য থাকলেও 400-র বেশি মানুষ নিখোঁজ, যাদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। নিখোঁজদের মধ্যে ভারতীয় 133, মার্কিন 47, অস্ট্রেলীয় 34, ব্রিটিশ 33 এবং কানাডীয় 24 নাগরিকের তথ্য দিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ। দুর্যোগের পর নেপালের সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে ধ্বংস হওয়া সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থা এবং বৈরী আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধানে ড্রোন ও থার্মাল ক্যামেরাও ব্যবহার করছে উদ্ধারকর্মীরা। উদ্ধার ও ত্রাণে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ। ভারত ইতিমধ্যে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। একই সঙ্গে নেপাল থেকে নেমে আসা পানির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বিশ্লেষণে উঠে আসে ভিন্ন তথ্য। তাদের মতে সীমান্তের তিব্বত অংশে একটি হিমবাহের নিচের অংশ ধসে পড়ে বিশাল বরফ ও পাথরের স্রোত নদীতে আছড়ে পড়ে। সেখান থেকেই তৈরি হয় আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধস। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক। নেপালে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা শোক বার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তারা। বলেন, ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন গ্রিন টিভির যুগ্ম বার্তা সম্পাদক বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, হতাহতের সংখ্যা, উদ্ধারাভিযান এবং মানবিক বিপর্যয় মোকাবেলায় সরকার ও আন্তর্জাতিক মহল কী ধরনের পদক্ষেপ নিয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, নেপালে যেটা গতকাল ঘটে গিয়েছে সেটা আসলে চরম মানবিক বিপর্যয়। কিছুক্ষণ আগে আমরা ওয়েবসাইটগুলো সার্চ করছিলাম এবং সেখান থেকে সবশেষ তথ্য অনুযায়ী আমরা যেটা দেখেছি, ডেথ টোল অর্থাৎ মৃত্যুর সংখ্যা 165-তে উন্নীত হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ আছেন প্রায় 1,500 মানুষ। অর্থাৎ গতকাল বা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে 400-500 মানুষের নিখোঁজ থাকার খবরটি পাচ্ছিলাম, সেটি কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে যখন এই তথ্যগুলো আরও ডিটেইলিং করা হচ্ছে, তখন কিন্তু বিভিন্ন সংস্থা বা সংবাদ মাধ্যমে সেই ডেথ টোলটি এখন 1500-তে গিয়ে ঠেকেছে। অর্থাৎ 1500 মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আর দ্বিতীয়ত উদ্ধার অভিযানের কথা। উদ্ধার অভিযান যে চলমান একটি প্রক্রিয়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে। কারণ গতকাল থেকে আজ পর্যন্ত উদ্ধারকারী দল এই দুর্ঘটনাস্থলে যেতে বা সেখান থেকে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে তুমুল বেগ পাচ্ছে। আমরা যেটা দেখেছি, এরই মধ্যে আপনি জানেন বাংলাদেশ থেকে এ ঘটনায় শোক জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো প্রকার সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে আন্তর্জাতিক সহায়তা এরই মধ্যে নেপালে আসতে শুরু করেছে। অর্থাৎ ভারত থেকে ত্রাণ সহায়তা পৌঁছেছে, যুক্তরাষ্ট্র
$5 কোটি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে এবং সব কিছু মিলিয়ে সেখানে যে চরম মানবিক বিপর্যয়, সেই মানবিক বিপর্যয়ে নেপাল বিশ্বের প্রায় প্রতিটি দেশকেই বা তাদের মিত্র রাষ্ট্রগুলোকে কিন্তু পাশে পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যে সবচেয়ে ভয়ানক বিষয় সেটি হচ্ছে মৃত্যুর সংখ্যা। অর্থাৎ এখন পর্যন্ত আমরা 165 জনের মৃত্যু সংখ্যা জানতে পেরেছি, কিন্তু যে মানুষগুলো নিখোঁজ হয়েছেন, আমরা যখন ঢেউয়ের তীব্রতা দেখছিলাম যে এক একটি ভবন কিন্তু নিমেষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, পানির তীব্রতা বা স্রোতের তীব্রতা এতটাই ছিল। তো সেই জায়গাটি থেকে আসলে যে মানুষগুলো এখনও নিখোঁজ রয়েছেন তাদেরকে জীবিত উদ্ধার করা কতটা সম্ভব হবে সেটি নিয়ে কিন্তু সন্দিহান উদ্ধারকারী দল। আর সেই ক্ষেত্রে কথা তারা বলছেন যে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে এবং শেষ পর্যন্ত এটি গিয়ে হাজারে ঠেকতে পারেও বলেও কেউ অভিমত দিয়েছেন। তো নিউজরুম থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। মহেশখালীর ভাসমান টার্মিনালে ভিড়েছে এলএনজিবাহী জাহাজ, যা থেকে সামিট পাওয়ারের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। এতে কাটতে শুরু করেছে গ্যাস সংকট, সেই সাথে বিদ্যুতের সংকটও কমবে। আরও জানাচ্ছেন কামরুল হাসান। দেশীয় সামিট ও আমেরিকান এক্সিলারেট টার্মিনাল থেকে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পাওয়া যায় কম বেশি 1100 মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানির দায়িত্বপ্রাপ্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রিস পতাকাবাহী মারান গ্যাস আরামগোস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে বুধবার সকালে বঙ্গোপসাগরে আসে। বিকেল থেকেই শুরু হয় সরবরাহ। এর আগে গত শনিবার আসা আরেকটি এলএনজিবাহী জাহাজ দিয়ে চালু হয় এক্সিলারেট টার্মিনাল। তবে শিডিউল অনুযায়ী পরবর্তী জাহাজ আসতে দেরি হয় সামিটে এলএনজি সরবরাহ কমিয়ে দেওয়া হয়। প্রায় 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা সম্পন্ন এই টার্মিনাল থেকে সবশেষ 180 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। নতুন জাহাজ আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ বাড়ছে। বুধবার রাত থেকেই সক্ষমতার পুরোটাই সরবরাহ করার কথা সামিটের। দেশে গ্যাসের ঘাটতি পূরণে 2018 সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়। মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। গত 21 জুলাই অগ্নি দুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দিনে গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে এলএনজি সরবরাহ করা হতো 1050 মিলিয়ন ঘনফুট, বাকিটা দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন করা হয়। সামিট থেকে পুরোদমে সরবরাহ শুরু হয়, চলমান গ্যাস সংকটও কাটতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতের সংকটও কমবে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। দর্শক, এ নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এলএনজি টার্মিনাল সচল হওয়ার পর গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? এছাড়াও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, দর্শকদের জানাবেন। আপনি কি শুনতে পাচ্ছেন? কামরুল, ভবিষ্যৎ সংকট মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এখন যে গ্যাস ব্যবহার করা হচ্ছে এগুলো আসলে এলএনজি গ্যাস। এগুলা অধিকাংশই গ্যাসই নিয়ে আসা হয় মধ্যপ্রাচ্য থেকে কার্গোতে করে, এবং সেগুলো নিয়ে আসার পর বাংলাদেশের চিটাগংয়ের মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। সেই টার্মিনাল থেকে এই কার্গোতে করে নিয়ে আসার পর সেগুলো পাইপলাইনের মধ্যে আমাদের সারা দেশে সরবরাহ করা হয়। এই গ্যাসগুলো কার্গো থেকে নিয়ে আসার জন্য দুইটি টার্মিনাল রয়েছে মহেশখালী থেকে, একটি
অ্যাক্সিলেটর কোম্পানি, আরেকটি হলো বাংলাদেশের সামিট কোম্পানির। এই কোম্পানি দুটোর এই টার্মিনালের মাধ্যমেই সারা দেশে এই গ্যাস সরবরাহ করা হয় এবং এই গ্যাসগুলো আমরা যারা বাসাবাড়িতে ব্যবহার করি, গাড়িতে ব্যবহার করি, শিল্প কারখানায় ব্যবহার করি, সেই গ্যাসই ব্যবহার করি। কিন্তু গত কিছুদিন আগে এই মহেশখালীর দুটি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে এই গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটে, যার কারণে আমাদের যে গ্যাসের সরবরাহ এটি হঠাৎ করে হুঁচট খায় এবং আমাদের যে সিএনজি স্টেশনগুলো ছিল সেই সিএনজি স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের সংকটের কারণে গাড়িগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছিল না, এমন দৃশ্য আমরা দেখেছি। এছাড়াও অনেক শিল্প কারখানায় দেখতে পেয়েছি আমরা যে গ্যাসের অভাবের কারণে, গ্যাসের সংকটের কারণে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় সরকার এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যায়। এজন্য যে দুটি টার্মিনাল ছিল মহেশখালীতে, সামিতের এবং এক্সিলেটরের, সেই দুটি টার্মিনাল সংস্কার করা হয় এবং এটি ব্যবহার উপযোগী করা হয়। এরপরে যেটি দেখা দেয় যে গ্যাসের সংকট, সরবরাহ সংকট, বিশেষ করে হরমুজ প্রণালীর যে সংকট চলছে আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণে এবং এইসব নানা কারণে গ্যাসের সংকট স্বাভাবিক ছিল না। গত কয়েকদিন থেকে সরকার চেষ্টা করছিল যে কিভাবে গ্যাস নিয়ে আসা যায়। অবশেষে গতকালকে একটি কার্গো এসেছে, সেই কার্গোতে করে কুয়েত থেকে গ্যাস নিয়ে আসা হয়েছে। সেই গ্যাস মহেশখালী টার্মিনাল থেকে, এক্সিলেটর টার্মিনাল থেকে সরবরাহ করা হচ্ছে এবং আরেকটি জাহাজ খুব শীঘ্রই চলে আসবে। এই জাহাজটি আসার পর সামিতের যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হবে। যেটি ধারণা করা হচ্ছে যে এক্সিলেটরের টার্মিনাল থেকে গ্যাস আসা শুরু হয়েছে গত রাত থেকে। ধীরে ধীরে দেশে যে গ্যাস সংকট রয়েছে সেই গ্যাস সংকট কাটতে শুরু করবে। অর্থাৎ আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, এই সারি কমে আসবে। যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ছিল গ্যাসের অভাবের কারণে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারছিল না, আমাদের যে লোডশেডিং, সেই লোডশেডিংয়ের সমস্যাও কমে আসবে। এছাড়া যে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, গ্যাসের অভাবে উৎপাদন করতে পারছিল না, সেই শিল্প কারখানাগুলো গ্যাস সরবরাহ করা হবে এবং এর ফলে কামরুল, আপনাকে ধন্যবাদ। বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে বাকি সংসদীয় কমিটিগুলো গঠনই থাকছে সবচেয়ে বড় কাজ। তবে কমিটি গঠন ঘিরে নতুন করে টানাপোড়েনে সরকার ও বিরোধী দল। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের জন্য নির্ধারিত 14টি স্থায়ী কমিটির সভাপতির পদ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। দুটি অধিবেশন শেষ, এবার তৃতীয় অধিবেশনেই গঠন করতে হবে বাকি সংসদীয় কমিটিগুলো, আর সেই কমিটি গঠনকে ঘিরেই নতুন রাজনৈতিক সমীকরণ। জুলাই সনদ অনুযায়ী 14টি স্থায়ী কমিটির সভাপতির পদ পাওয়ার কথা বিরোধী দলের সদস্যদের, কিন্তু সরকার এই সুযোগকে যুক্ত করেছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের সঙ্গে। পূরণ হয়নি, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিশেষ কমিটিতে অংশ নিলে জুলাই সনদ অনুযায়ী সভাপতির পদ দেওয়া হবে, কিন্তু বিরোধী দল সেই কমিটিতে সদস্য দেয়নি, বরং দ্বিতীয় অধিবেশনের শেষ দিকে কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউটও করে। 3টা সেশনের মধ্যে সকল কমিটি করতে হবে, 2টা সেশন ইতিমধ্যে চলে গেছে। বাকি বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনও পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব, পেয়ে গেলে আমরা কমিটিগুলো দেব। কার্যপ্রণালী বিধি অনুযায়ী তৃতীয় অধিবেশনের মধ্যেই প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত গঠিত হয়েছে 19টি কমিটি। বাকি কমিটিগুলো গঠনের পাশাপাশি সভাপতির পদ বন্টনেও নিতে হবে সিদ্ধান্ত। তবে শুধু কমিটি গঠন নয়, এই অধিবেশনে উঠতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। সংসদ সচিবালয়ে জমা পড়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন সংক্রান্ত বিল। জাতির জন্য একটি বিরাট সমস্যা। এছাড়া ব্যাংক রেজুলেশন সংশোধন এবং র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে বিশেষায়িত বাহিনী গঠনের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SBR বিলও উঠতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি হতে পারে 5 থেকে 10 দিনের সংক্ষিপ্ত অধিবেশন, তবে প্রয়োজন হলে বাড়ানো হবে সময়। এই বাজেটের মাধ্যমে যেন। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশিদের মধ্যে 9 জনের মরদেহ আজ দেশে পৌঁছাবে। মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে তাদের মরদেহ বিকেল 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। এ বিষয়ে কিছুক্ষণ আগে গ্রিন টিভিকে বিস্তারিত জানিয়েছেন সৌদি প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়। শুরুতে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে 16 জন বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, তাদের 16 জনের যে মৃতদেহ সেমুসি কিং সৌদ ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল কলেজের মর্গে ছিল। সেখান থেকে আজকে প্রক্রিয়াকরণের শেষের মধ্য দিয়ে 9 জনের মৃতদেহ আজ বাংলাদেশ এয়ারলাইন্সের BG 340 যে নাম্বার রয়েছে সে ফ্লাইটে যাচ্ছে বাংলাদেশে, এবং পরবর্তীতে বাকি যে 7 জনের মরদেহ রয়েছে সেগুলো পরবর্তীতে প্রক্রিয়া শেষে শনাক্তকরণের মধ্য দিয়ে বাংলাদেশে যাবে। এবং যেটা আপনারা জানান যে চলতি মাসেই কিন্তু অগ্নিদ্বন্দ্বের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে 17 জন ছিল, 16 জন অগ্নিদগ্ধ হয়েছে। একজন যিনি কর্মস্থল থেকে দূরে গেছেন, সেলুনে ছিলেন, তিনি বেঁচে গেছেন হাবিবুর রহমান নামের। তবে আজকে যে BG 340 ফ্লাইটে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সৌদি আরব স্থানীয় সময় সকাল 7:10 ফ্লাইটটি বাংলাদেশের দিকে রওনা দেন এবং বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল 4টায় সেখানে BG বাংলাদেশ এয়ারলাইন্সে পৌঁছার কথা রয়েছে। এবং 7 জন যে বাকি যে লাশ রয়েছে, যাদের মৃতদেহ এখানে রয়েছে, তাদের শনাক্তকরণের মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে দেশে পাঠানো হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু অনেকেই খুব শোকাহত, মর্মাহত সৌদি আরবে এবং বাংলাদেশে যারা আত্মীয়স্বজন রয়েছেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকেও কিন্তু শোক জানিয়েছেন এবং ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই ছিল সবশেষ আমার কাছে। দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকার তৎকালীন PG হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভা। দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শৈশব ও কৈশোর কাটলেও জীবন সংগ্রাম তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং সেই অভিজ্ঞতাই তার সৃষ্টিশীলতাকে আরও গভীর করে তোলে। আরও জানাচ্ছেন রত্না জামান। যদি চকিতে কভু দেখা হয়। কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠলেও পরবর্তীকালে সাহিত্য, সঙ্গীত ও সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন তিনি। নজরুলের সৃষ্টিশীল জীবন ছিল মাত্র 23 বছরের। এই স্বল্প সময়ে তার কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেয়। তার লেখায় একদিকে যেমন আছে অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি অন্যদিকে ফুটে আছে প্রেম, মানবতা ও সাম্যের চেতনা। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত হলেও নজরুলের সৃষ্টিকর্মের বিস্তার বিশাল। কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ও চলচ্চিত্রে তিনি রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। সাংবাদিক, গায়ক ও অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সঙ্গীতে তার অসংখ্য রাগ রাগিনী আজও অমর। মুক্তিযুদ্ধের সময়ে তার সৃষ্টি জাতিকে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করেছে। নজরুলের সাহিত্য ও সঙ্গীত বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার অনবদ্য সব রচনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 24 মে কবি নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 সালের 9 ডিসেম্বর এক বিশেষ সমাবর্তনে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই বছরের 21 ফেব্রুয়ারি তিনি ভূষিত হন 21 পদকে। রত্না সামান, গ্রিন নিউজ ডেস্ক। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রেই কাজী নজরুল ইসলাম অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন,
জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। যে কোনো অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। আন্দোলন সংগ্রামেও ছিলেন অনুপ্রেরণা। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তা রুখে দাঁড়াতে শেখায় নজরুলের বাণী। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সংকটে নষ্ট হচ্ছে হিমাগারে সংরক্ষিত আলু। সংকট সমাধানে জেনারেটরের আশ্রয় নেওয়ায় বাড়ছে খরচ। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী ও নাটোর প্রতিনিধির প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। হিমাগারে ভাড়া দিয়ে আলু সংরক্ষণের পর বছরের এই সময়ে এসে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে হিমাগারের সংরক্ষণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আলু। অসময়ে গজিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজ আলুসহ খাবার আলুও। ফলে লোকসান গুনতে হচ্ছে নাটোরের ব্যবসায়ী ও কৃষকদের। লোডশেডিংয়ের কারণে আলুতে হালকা কুশি বেরিয়েছে। তো এই লোডশেডিংয়ের কারণে তো এমনি আলু বাজার কম, আমাদের তো আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে দামে কিনছি তার অর্ধেক দামও নাই, তাহলে আমরা কলেস্ট্রল ভাড়া কি করে দেব, আর আমরা আলুগুনা কেমন করে বাইর করব? কারেন্টের সমস্যার কারণে কোলেস্ট্রলের মালেও সমস্যা দেখা দেয়। কারেন্ট ভালো থাকলে আলু ভালো থাকে। প্রতিদিন গড়ে 8 ঘন্টা লোডশেডিং হওয়ায় হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে জেনারেটর চালাতে হচ্ছে। এতে বাড়ছে জ্বালানি ও পরিচালন ব্যয় বলে জানিয়েছেন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় 25,000 টাকার তেল খরচ করতে হয়। আমাদের এবছরে প্রায় 3,000 মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এই 3,000 মেট্রিক টন আলু সংরক্ষণের ক্ষেত্রে বর্তমানে যে বিদ্যুতের অবস্থা, আমার দৈনিক চাহিদা 15 থেকে 18 ঘন্টা, সে 15 থেকে 18 ঘন্টার এগেনস্টে আমি বিদ্যুৎ পাচ্ছি 6 থেকে 8 ঘন্টার মতো। রাজশাহীতে জমিতে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 25 থেকে 26 টাকা, অথচ তীব্র লোডশেডিংয়ে সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এই আলু আমরা করে তো বিপাকে পড়ে গেছি ভাই, আমরা মনে হচ্ছে যে অসহায় এখন। আপনার কেজিতে 15 টাকা লোকসান হচ্ছে বর্তমান বাজারে, তা তো আপনার বেচতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে বেচতে, আলু লিচ্ছে না। আলু সংরক্ষণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম নান্টু। রফিক, বিদ্যুৎ সংকটে নাটোরের হিমাগারে কি পরিমাণ আলু নষ্ট হয়েছে, আর সঠিকভাবে সংরক্ষণ করতে হিমাগার মালিকরা কি ব্যবস্থা নিয়েছেন আমাদের জানাবেন। ধন্যবাদ জয়ী। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে নাটোরে বিদ্যুতের চাহিদা, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের চাহিদা পিক টাইমে 120 থেকে 140 মেগাওয়াট, কিন্তু এই সরবরাহের তুলনায় সরবরাহ হচ্ছে খুবই কম, প্রায় 30 থেকে 40% বিদ্যুৎ তারা কম পাচ্ছে। ফলে কোল্ড স্টোরেজ গুলো সহ বিভিন্ন জায়গায় তারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না। নাটোরে যে 3টি কোল্ড স্টোরেজ রয়েছে তার মধ্যে বিশ্বাস কোল্ড স্টোরেজ এবং রিজিয়া কোল্ড স্টোরেজ তারা আলু সংরক্ষণ করেন। বিশ্বাস কোল্ড স্টোরেজ 3,000 মেট্রিক টন আলু এবার সংরক্ষণ করেছেন, আর রিজিয়া কোল্ড স্টোরেজ এবার 7,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করেছেন। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না থাকায় এই আলুতে এখন অঙ্কুরোদ্গম হয়েছে এবং পচন দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীরা এবং কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ করেছেন চরম বিপাক। এই আলুকে সংরক্ষণ করার জন্য তাদের দিনের মধ্যে প্রায় 10 থেকে 12 ঘন্টা জেনারেটর চালু করতে হচ্ছে। ফলে তাদের প্রতিদিন প্রায় 60 থেকে 70,000 টাকার মতো বাড়তি তেল খরচ হচ্ছে। এতে করে তারা চরমভাবে বিপাকে পড়েছে। নাটোরের বাজারে আলুর দাম বর্তমানে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে বিদ্যুতের এই সরবরাহ না থাকায় আলু সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না এবং বাজারে সরবরাহ করা যাচ্ছে না। ধন্যবাদ রফিক, আপনাকে ধন্যবাদ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করা ওষুধ ভর্তি একটি ট্রাক জব্দ সহ একজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভুয়াপুরে নেওয়া হচ্ছিল। পথে গোবিন্দাসী টি রোড এলাকায় স্থানীয়রা ট্রাকটি আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে ওষুধ ভর্তি ট্রাক জব্দ সহ একজনকে আটক করে ভুয়াপুর থানায় নিয়ে যায়। এ নিয়ে আরো জানাতে ঘাটাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মিঠুন। মিঠুন, ট্রাক ভর্তি সরকারি ওষুধ কিভাবে সরকারি হাসপাতাল থেকে চুরি হলো আর এর পেছনে কারা জড়িত এবং এ নিয়ে কর্তৃপক্ষের ভাষ্য কি আমাদেরকে জানাবেন? জয়, আপনাকে ধন্যবাদ। বুধবার দিবাগত রাতে কিন্তু একটি মিনি ট্রাকে করে সরকারি যে ওষুধ সেই ওষুধ বোঝাই করে নিয়ে কিন্তু ভরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সেই ক্ষেত্রে ভরপুর যে গোবিন্দাসী যে টিএনটি রোডটি রয়েছে সেই রোডে কিন্তু জনতার হাতে আটক করে এবং সেই ট্রাকটি জব্দ করে কিন্তু থানায় খবর দিলে প্রশাসন কিন্তু এই যে ওষুধের যে ট্রাক সেই ট্রাকটি কিন্তু জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। তো ইতিমধ্যে যে যিনি স্টোর কিপার রয়েছেন সেলিম, আমি তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু বলছেন যে হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের অনুমোদন নিয়েই কিন্তু এই ওষুধগুলো মূলত ওই এই যে নেতৃত্ব যে ওষুধ তারা কিন্তু দাবি করছেন এবং সেই ওষুধটি কিন্তু ধ্বংস করার জন্য সম্ভবত ভরপুরে যে গোবিন্দাসী রোড সেখানে কিন্তু আসলে পাঠিয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা কথা বলেছি হাসপাতালে যিনি কর্তৃপক্ষ রয়েছে তিনি কিন্তু বলছেন যে এই বিষয়ে আসলে তিনি কোনো কিছুই জানেন না বলে তিনি কিন্তু আসলে অভিযোগ করছেন। আমরা একটু কথা বলবো এখানকার যে হাসপাতাল যিনি কর্তৃপক্ষ রয়েছে, আমরা তার কাছে জানতে চাই যে আসলে আপনার অনুমতি ছাড়া তো হাসপাতালের যে ওষুধগুলো রয়েছে সেগুলো আসলে বের হতে পারে না, এটি কিভাবে সম্ভব যে সরকারি ওষুধগুলো বের হয়ে অন্য একটি জায়গায় গেল? বলতে জায়গায় গেল জি, আমি যেটা বলতে চাচ্ছি কোনো অবস্থাতেই আমাদের অনুমতি ছাড়া বা ইয়ে ছাড়া কোনো অবস্থাতেই ওষুধ বাইরে যেতে পারে না, যেটাই হোক মানে কার্যকরী কোনো অবস্থাতেই হয় না। আমার সে যেটা করেছে কর্তৃপক্ষের টোটালি অনুমোদন ছাড়া, এবং কর্তৃপক্ষের একটা হচ্ছে লিখিত অনুমোদন দিতে হয়। আমাদের কর্তৃপক্ষ কোনো লিখিতভাবেও কোনো অবস্থায় কোনো তথ্য দেয়নি, বরঞ্চ আমরা একটা কাজ করতে বলেছিলাম যেটা হচ্ছে আমাদের যে এক্সপায়ার্ড ড্রাগ বা কি পরিমাণ মজুদ আছে বা এই একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছিল। এই ইয়েতে তো বোঝা যায় না যে সে মানে ইয়ে করেছে। আরেকটি বিষয় হচ্ছে আমি যতটুকু শুনলাম মন্ত্রী মহোদয় আসবে বিধায় আপনারা তড়িঘড়ি করে এই ওষুধগুলো আপনারা আপনারা এই ভোগের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন, এটা কতটুকু সত্যতা যেটা আপনি বলছেন? এরকম কিছু না, আমরা যা সতর্কতা করেছিলাম যে মন্ত্রী মহোদয় আসবে, যা এক্সপায়ার্ড বা সেগুলি গুছিয়ে রাখো বা ইয়ে করে আমরা এটাকে একটা কনজারভেশন বোর্ডের মাধ্যমে, যেটা সরকারি নির্দেশনাই ছিল সেই নির্দেশনা অনুযায়ী আমরা কনজারভেশন বোর্ড যারা এটা করেছে এদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? না, অবশ্যই যদি এটা আমাদের জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। যে হাসপাতাল যে কর্তৃপক্ষ বলছেন যে আসলে মন্ত্রী আসবে বিদায় যে সরকারি যে হাসপাতাল কাটালে করে কিন্তু এই যে ওষুধগুলো সেই ওষুধগুলো কিন্তু ওষুধগুলো তারা কিন্তু আসলে যে ভপুর উদ্দেশ্যে কিন্তু আসলে পাঠিয়ে দেয়। তবে আমরা ভপুরের যে যিনি ভপুর থানার যিনি ওসি রয়েছে আমি তার সাথে কথা বলেছি, যে তিনি জানিয়েছেন যে ট্রাকটি জব্দ করে আসলে মূলত থানায় আনা হয়েছে, প্রয়োজন তারা কিন্তু আসলে ব্যবস্থা গ্রহণ করবেন এমন কিন্তু আসলে জানিয়েছেন। তো সব মিলিয়ে এতটুকু ছিল আমার কাছে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ। জয়ী। মিঠুন, আপনাকে ধন্যবাদ। শিক্ষক সংকটে নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম ও পাঠদান। জেলার 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 343টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। পাশাপাশি সহকারী শিক্ষক পদও শূন্য রয়েছে 232টি। অভিযোগ স্বীকার করে দ্রুতই সংকট সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নারায়ণগঞ্জ প্রতিনিধি সাজিদ হোসেন সজিদের প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 343টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষক পদেও রয়েছে ঘাটতি। অনুমোদিত 3623টি পদের বিপরীতে কর্মরত আছেন 3391 জন, অর্থাৎ শূন্য রয়েছে 232টি পদ। প্রতিষ্ঠান প্রধানের পদ ফাঁকা থাকায় দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষক। এতে দাপ্তরিক কাজ সামলে ঠিক মতো নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না তারা। সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয় তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে যায় তার জন্য।
তেমন কঠিন হয় যেমন তাকে দাপ্তরিক কাজও করতে হয়। আবার আমরা যারা সরকারি শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি তাদেরকে কিন্তু দোটানায় থাকতে হয়, ওই ক্লাসগুলো করতে হয় ঠিকঠাক ভাবে, আবার তাকে দাপ্তরিক কাজটাও করতে হয়। এই ডিপার্টমেন্টে যখন একটা প্রধান শিক্ষক না থাকে তো তার স্কুলটা বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একজন শিক্ষক কমে যায়, কারণ একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তো সেটা দায়িত্ব পালন করতে গেলে যে ক্লাসের যে একটা শ্রেণীকক্ষে তার পাঠদান থাকে সেটাও অনেকটা ব্যাহত হয়। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, গ্রেডেশন সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে পদোন্নতি। তবে সংকট কাটাতে সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। সরকারি পদ শূন্য আছে, সেগুলো খুব শীঘ্রই নিয়োগ শুরু হয়ে যাবে। আমার নারায়ণগঞ্জে আমাদের যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী অক্টোবর 1 তারিখে তারা যোগদান করবে আশা করা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুতিকাগার প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে শিক্ষকের শূন্য পদ পূরণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। জনবল সংকট ও অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন। কর্তৃপক্ষের অবহেলায় স্তব্ধ দাপ্তরিক কার্যক্রম, মিলছে না ট্রেনের সঠিক সময়সূচিও। জরাজীর্ণ প্ল্যাটফর্ম ও আন্তনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে জিয়ারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমতারা অনু। প্রায় 15 লাখ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মিরপুর রেলওয়ে স্টেশন, অথচ কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি এখন বন্ধের দ্বারপ্রান্তে। প্রয়োজনীয় লোকবল না থাকায় থমকে আছে দাপ্তরিক কার্যক্রম। তথ্যকেন্দ্র বন্ধ থাকায় ট্রেন কখন আসবে বা ছাড়বে সেই সামান্য তথ্যই জানতে পারেন না যাত্রীরা। মিরপুর রেল স্টেশনে আধুনিক কোনো যাত্রী সেবার কোনো সুযোগ সুবিধা এখানে কিচ্ছু নাই। এখানে প্ল্যাটফর্মে কোনো ভালো শেড নাই। বহু দূর থেকে আসি, আবার এই গরমে বসে আছে, কখন আসবে গাড়ি ঠিক নাই। যত্নের অভাবে শোভন শ্রেণীর বিশ্রামাগারটিও এখন ব্যবহারের অনুপযোগী। প্ল্যাটফর্মের আকারও ছোট, ফলে ট্রেনে ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এখানে ইন্টারসিটি ট্রেনের যে টিকিট দেওয়া হয় সেটা খুবই অপর্যাপ্ত। 10:30 বেজে গেলে আমরা মহিলা মানুষ, যদি থাকার পরিবেশ সুন্দর হয় হয়তো রাত্রি যাপন করতে পারলে সেখানটায় তো আমাদের জন্য সুবিধা। নিরাপত্তাহীনতা সব থেকে বেশি এখানে এই স্টেশনে, এমন অবস্থা অন্ধকার, ভুজ্জোর অন্ধকার। জনবল নিয়োগ সহ আধুনিকায়ন না করা হলে অদূর ভবিষ্যৎ যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যেখানে নাই স্টেশন মাস্টার, নেই স্যানিটেশন ব্যবস্থা, নাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছোট, এটার কারণে যাত্রীরা ওঠানামা করতে পারে না। এখানে লাইটের ব্যবস্থা নাই, রাতে নিরাপত্তার সমস্যা নাই, কোনো শেড। এখানে হাজারো সমস্যার মধ্যে মিরপুর স্টেশনটি অবস্থান করছে। ঐতিহ্যবাহী রেল স্টেশনটির প্রাণ ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।